সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে আলেমদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। হজ কার্যক্রমের উদ্বোধন। উন্নয়নের নামে প্রতারণার শিকার গাজীপুর নগরবাসী। অনিয়ম দুর্নীতিতে কাজ শেষ হয়নি অনেক প্রকল্পে। পেঁয়াজের ঝাঁজ বাড়ছেই, আদা রসুনের বাজারও চড়া, দাম না কমালে আমদানির হুঁশিয়ারি বাণিজ্যমন্ত্রীর। বিএনপির আন্দোলন অচল গাড়ির মতো, মন্তব্য আওয়ামী লীগের। খুলনা ও রংপুরে বিক্ষোভ সমাবেশে সংঘর্ষ। ৩ মামলায় আগাম জামিন পেলেন ইমরান খান। বাসভবনে তল্লাশি চালাতে যাচ্ছে ৪০০ পুলিশ। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা ৭:২১ সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, মৃত্যুতেও অমলিন আব্দুল গাফফার চৌধুরী, তিমির বিনাশী কাজের মাঝেই চিরঞ্জীব। দেশের মানুষ যেন দুঃখে কষ্টে না থাকে, উন্নয়নের অগ্রযাত্রা যেন ব্যাহত না হয়, সেজন্য হজ যাত্রীদের দোয়া করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের হজ কার্যক্রমের উদ্বোধন করে শান্তির ধর্ম ইসলামের পবিত্রতা রক্ষায় আলেম ওলামাদের সজাগ থাকারও আহ্বান জানান সরকার প্রধান। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম পবিত্র হজ মুসলিম উম্মার ঐক্য, সংহতি ও সাম্যের প্রতীক। বিশ্বের সর্বোচ্চ হজ পালনকারী দেশের মধ্যে বাংলাদেশ চতুর্থ। এবছর হজে যাবেন ১,২২,২২১ জন। আশকোনা ক্যাম্পে সকালে হজ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন ঘোষণা করছি। প্রধানমন্ত্রী বলেন, হজ পালনে মানুষ যেন সুবিধা পায় সেটিই ছিল লক্ষ্য। বলেন, হজের সব কার্যক্রম সহজ হয়েছে, অনলাইনে সব পাচ্ছেন হজযাত্রীরা। প্রযুক্তির সাথে কাবার পথ, এই প্রতিপাদ্য ধারণ করে ডিজিটাল হজ ব্যবস্থাপনার ফলে এখন সেবা প্রদানকারী এবং সেবা গ্রহণকারী সকলেরই কার্যক্রম খুব সহজভাবে করা সম্ভব হচ্ছে। হজ ক্যাম্পের উন্নতি করেছে এবং আরেকটা কাজ করে দিচ্ছি, আমরা তেজগাঁও রেলওয়ে স্টেশন এয়ারপোর্টের মধ্যে একটা আন্ডারপাস তৈরি করে দিচ্ছি এবং এই আন্ডারপাসটা কিন্তু খুব আধুনিক হবে, এমনকি এখানে ওই মালপত্র ঘাড়ি করে টানতেও হবে না। প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগ যেন দেশের ক্ষতি করতে না পারে, সেজন্য হজযাত্রীদের কাছে দোয়া চান সরকার প্রধান। যে উন্নয়নটা আমরা করতে পেরেছি, এই উন্নতি সমৃদ্ধির পথে যেন বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকে, বাংলাদেশের মানুষকে যেন আর দুঃখ কষ্ট ভোগ করতে না হয়। অগ্নিসন্ত্রাস হয়, বাসের মধ্যে আগুন দিয়ে মানুষ মারে, গাড়িতে আগুন দিয়ে মানুষ মারে, এই ধরনের মনুষ্য সৃষ্ট দুর্যোগ বা প্রাকৃতিক দুর্যোগ, কোনো দুর্যোগে যেন বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করতে না পারে, বাংলাদেশের মানুষের ক্ষতিগ্রস্ত করতে না পারে, আপনারা সেই দোয়াটা করবেন। প্রধানমন্ত্রী বলেন, ইসলাম শান্তির ধর্ম, সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে আলেম ওলামাদের। সামান্য কিছু মানুষের জন্য এই ইসলাম ধর্মের বদনাম হয়, যারা জঙ্গিবাদ সন্ত্রাস সৃষ্টি করে। আসলে জঙ্গিবাদ সন্ত্রাস যারা করে তাদের কোনো ধর্ম নাই। কেউ যদি মনে করে যে নিরীহ মানুষকে হত্যা করে বেহেশতে যাবে, এটা কোনোদিন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তা কখনো বলেননি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু সেটা বলেননি। এখান থেকে যাতে সবাই বিরত থাকে, সেটাও সকলকে উদ্যোগ নিতে হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হবে পবিত্র হজ। ২১ মে রাত ২:৩০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে হজের প্রথম ফ্লাইট। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। গেল ৫ বছরে উন্নয়নের নামে প্রতারণার শিকার গাজীপুরের নগরবাসী। অসংখ্য উন্নয়ন প্রকল্প গ্রহণ হয়েছে, কিন্তু সুবিধা দেবে এমন কোনোটি শেষ হয়নি। একই সঙ্গে অনেকটাই অভিভাবকহীন আর নাগরিক সুবিধা বঞ্চিত শহর এই গাজীপুর। নগরপিতা নির্বাচন সামনে রেখে ভুক্তভোগী নাগরিকদের কষ্টের কথা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। ছবি তুলেছেন মোহাম্মদ হানিফ। ভোট
আসে, ভোট যায়, নতুন নতুন নগরপিতাও নির্বাচিত হয়, কিন্তু এরপর 5 বছর এই জনপ্রতিনিধিদের দেখা পায় না গাজীপুর সিটি কর্পোরেশনের বাসিন্দারা। উন্নয়ন তো বহু দূরের কথা। এখনও গাজীপুর সিটি কর্পোরেশনে এরকম জায়গা খুঁজে পাওয়া যাবে, সেগুলোকে কর্পোরেশন না গ্রাম, এই দুই পার্থক্য বের করাটাও কঠিন হয়ে দাঁড়ায়। ভোটাররা বলেছেন যে যারা সুখে দুঃখে তাদের পাশে থাকবে, উন্নয়নে অংশ নেবে, সেরকমই যোগ্য প্রার্থীদের দ্বারা এবারে নির্বাচিত করতে চান। 11 বছর পরও যখন নাগরিক সুবিধা নেই, তখন বাড়তি ট্যাক্সের বোঝা বড় পীড়া দেয় বঞ্চিত এই মানুষদের। প্রতিবার ভোটে উপযুক্ত কাউকে বেছে নেবার চেষ্টা চলে, কেউই শেষমেশ কাজ করে না। উল্টো এখানের নগরপিতাদের কেউ যায় জেলে, নয়তো হয় বরখাস্ত। আর যতটা সময় দায়িত্বে থাকে, পুরোটা সময় ব্যস্ততা নিজেদের আখের গোছানোর। কিন্তু জাহাঙ্গীর মেয়রের নেওয়া একটু রং করে হেলাইছে, তার কর্মীরাও বুঝেন করে হেলাইছে। বাড়ির ট্যাক্স দিতে হয়, তারপরে একটা টিউবওয়েলের ট্যাক্স দিতে হয়, একটা গরুর ট্যাক্স দিতে হয়, বাড়িতে কয়টা ঘর আছে এটার ট্যাক্স দিতে হয়, সবই দিতে হয়। সিটির যে জিনিসগুলো পাও না, আমরা সেগুলো আসলে পাই নাই। আমাদের খালি যে জায়গা জমি গেছে বুঝছেন। দেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন এটি। আয়তন 329 বর্গ কিলোমিটার। গ্যাস, পানি, বিদ্যুতের মতো নাগরিক সুবিধা গাজীপুর সদর ও টঙ্গী এলাকায় মাত্র 80 বর্গ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ। নগরীর রাস্তা ঘুরে দেখা গেল প্রকল্পের হিড়িক সবই অসমাপ্ত। কবে কাজ শেষ হবে তা জানা নেই কারোরই। সবার অভিযোগ, অনিয়ম দুর্নীতির করাল এই গ্রাসই বড় বাধা। সবাই চাচ্ছিল ব্রিজটা ভাঙার নতুন একটা ব্রিজ হোক, কিন্তু এই ব্রিজ ভাঙার পরে আর আমরা এখন ব্রিজের আশা করতেছি না। এটা 2 বছর হতেছে প্রায়। মেয়র জেলে থাকে, মানুষ সব জেলে 3 বছর থাকছে। কোনো মেয়রই তাদের পুরো কাজ করতে পারেন নাই, নানা কারণে তাদেরকে অসময়ে ক্ষমতা ছাড়তে হয়েছে। বড় শহর শিল্পাঞ্চলও আছে, অথচ বেশিরভাগ এলাকায় সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থাপনা নেই, রাস্তাঘাট ভাঙাচোরা, অল্প বৃষ্টিতেই পানি জমে। বাসাবাড়ির গৃহস্থলীর বর্জ্য নেওয়া হয় না বলেই মূল সড়কে পড়ে থাকে ময়লা আবর্জনা। আমরা তো পায়ে হাঁটি, আমরা তো রাস্তাও পাই না। বর্ষার মধ্যে আমরা এতালি প্যাকের মধ্যে হাঁটি, অথচ গ্রামের যে ফাঁকা ফাঁকা রাস্তাগুলি সব রাস্তা কাঁচা। নগরপিতা নির্বাচনের মাঠ গরম, প্রত্যাশিত প্রার্থীদের প্রতিশ্রুতিও গতানুগতিক। আমি অন্তত ডজন খানেক প্রমাণ এখানে দাঁড়িয়ে দিতে পারি। শিল্প মালিকদের যথেষ্ট অভিযোগ আছে, চাঁদাবাজি করা, জুট ব্যবসা না দিলে তার ট্রেড লাইসেন্স বন্ধ করে দেওয়া। জাহাঙ্গীর আলমকে ভোট দেওয়া মানে জায়দা খাতুনকে দেওয়া, জায়দা খাতুনকে ভোট দেওয়া মানে এই শহরকে রক্ষা করা। এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে উন্নয়ন কতটা হবে তা নিয়ে সন্দিহান নগরের বাসিন্দারা। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, গাজীপুর। গাজীপুর সিটি নির্বাচনের আর মাত্র 5 দিন বাকি। ছুটির দিনে জমজমাট প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান তাদের। রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, ভোট গ্রহণের স্বচ্ছতা নিশ্চিতে এরই মধ্যে সব কেন্দ্রে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। টঙ্গী বড়বাজার মসজিদে জুম্মার নামাজের পর নির্বাচনী প্রচার শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমতুল্লাহ খান। তিনি সৎ ও স্বচ্ছ প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান। নিজেকে দুর্নীতির ঊর্ধ্বে রেখে এই সিটি কর্পোরেশনটাকে দুর্নীতিমুক্ত একটি সিটি কর্পোরেশনে গড়ে তুলবেন। মিরের বাজার এলাকায় গণসংযোগ করেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী এম নিয়াজউদ্দিন। ভোটের পরিবেশে সন্তোষ প্রকাশ করেন তিনি। নির্বাচনের জন্য পরিবেশ, সুন্দর পরিবেশ এখন পর্যন্ত বিরাজমান গাজীপুরে। আমি প্রচারণা চালাচ্ছি, কোনো বাধার সম্মুখীন হচ্ছে না। হায়দ্রাবাদ এলাকায় গণসংযোগে স্বতন্ত্র মেয়র প্রার্থী সরকার শাহিনুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনের উপর আস্থা রয়েছে ভোটারদের। 25 তারিখ পর্যন্ত মানুষের আস্থা যেহেতু ফিরতে শুরু করেছে, সেই আস্থাটা আপনারা ধরে রাখার চেষ্টা করবেন। প্রচারে পিছিয়ে নেই নির্বাচনে কাউন্সিলর প্রার্থীরাও, চালাচ্ছেন বিরামহীন গণসংযোগ। বেকারত্ব দূর করাই আমার লক্ষ্য এবং দুস্থ মহিলাদের জন্য আমি কিছু কাজ করতে চাই। রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, স্বচ্ছ ভোট গ্রহণ নিশ্চিতে ভোট কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে। ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ হবে এবং ইভিএম কে আরও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য এবং প্রত্যেকটা কেন্দ্রে এবং কক্ষে
সিসিটিভি স্থাপন করা হচ্ছে। 25 মে এই সিটিতে ভোট, ব্যালটে রায় দেবেন 11,79,000-এরও বেশি ভোটার। মাসুমা লিসা, একুশে টেলিভিশন। বেড়েই চলেছে পেঁয়াজ, আদা আর রসুনের ঝাঁজ। চিনির পাশাপাশি সব ধরনের সবজির দামও নাগালের বাইরে। নিত্যপণ্যের মাত্রাতিরিক্ত মূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং জোরদারের দাবি ক্রেতাদের। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। রাজধানীর বুয়েট বাজারের মুদি দোকানগুলোতে আদার যোগান কম। প্রতি কেজি চায়না আদা পৌঁছেছে 300 টাকার উপরে। অতিরিক্ত দাম বাড়ায় বিক্রি বন্ধ করে দিয়েছেন এই দোকানি। আদার নাই, আদার দাম বেশি, এখানে কাস্টমার সাথে অনেক মার্কেটিং করতে হয়, মার্কেটিং এখানে রাখি না। কেজিতে পেঁয়াজ ছুঁয়েছে 80 টাকা, আলুর কেজি 40 টাকা। এক সপ্তাহের ব্যবধানে দাম বাড়ানো হয়েছে আরও অনেক পণ্যের। আদা, তারপরে পেঁয়াজ, আলু, তেল, চিনি, মানে যেগুলো আপনার মানুষের বেশি প্রয়োজন ওগুলোর দামে বাইরে গেছে। ভরা মৌসুমে ঊর্ধ্বমুখী সব ধরনের সবজির দাম 70 থেকে 80 টাকার নিচে মিলছে না কোনোটাই। এলাকা যা মাটিতে পাওয়ার খাজা নাই, এজন্য সবজির দাম অনেক বেশি ছিল, যেটা আমার ধারণা যে যার ক্ষেত্রে পটল হবে 100 কেজি, মানে আগে 100 কেজি খরার কারণে তার কাছে আসছে 30 কেজি। তবে এখন সবজি দেখা গেছে আজকে বাজারে আমদানি হচ্ছে, সামনে আশা করা সবজির দাম কমবে। সব ধরনের মাছের দামই বেশি, এজন্য ইলিশের সরবরাহ কম থাকাকে দুষছেন বিক্রেতারা। সব ধরনের মাছের দাম বেশি, নদীর মাছটা ধরা খাইলে, ইলিশ মাছটা ধরা খাইলে আপনার সব মাছের দামই কমে যাবে। মধুমাস জ্যৈষ্ঠে বাজারে উঠেছে আম, লিচু সহ প্রচুর দেশি ফল, তবে দাম এখনো চড়া। নিত্যপণ্যের বাজারে ক্রেতাদের মাথায় হাত, জানান আয় ব্যয়ের হিসাব মেলানো কষ্টসাধ্য। পেঁয়াজ কিনতে আসছি, কয়েক দোকানে ঘুরে পেঁয়াজের দাম শুনেই 80 টাকা কেজি পেঁয়াজ কিনে, এটা কি সম্ভব? কাঁচা বাজার তো এই সময় আর একটু কম থাকার কথা, আমাদের জন্য একটু তুলনামূলক দামটা বেশি, আর একটু কম হলে আমাদের জন্য কেনাকাটায় সুবিধা হয়। যারা আমরা ফিক্সড ইনকাম গ্রুপ, আমরা যারা একটা নির্দিষ্ট আয়ের মানুষ, আমাদের জন্য এই বাজারে আসলে আমরা গলদঘর্ম হয়ে যায়। ব্রয়লার মুরগির কেজি 220 আর কক মুরগি 350 টাকা। গরুর মাংস বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। ব্যবসায়ীদেরকে দুদিনের মধ্যে পেঁয়াজের দাম কমানোর আলটিমেটাম দিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, তা না হলে আমদানি করা হবে। রংপুরে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে তিনি বলেন, ভরা মৌসুমে পেঁয়াজের দাম এত বাড়ার কোনো কারণ নেই। সরকার চিনির দাম নির্ধারণ করে দেবার পরও বাজারে তার কোনো প্রভাব পড়েনি, এটা দুঃখজনক। সে কারণে সরকার নির্ধারিত দামে চিনি বিক্রি নিশ্চিত করতে ভোক্তা অধিকার কাজ করছে বলে জানান তিনি। পেঁয়াজের দামটা বেড়েছে, আমরা লক্ষ্য রাখছি, হয়তো আমরা ইম্পোর্টের ব্যবস্থা নেব। যেটা ইম্পোর্ট আপাতত বন্ধ আছে ভারত থেকে, সেটা ইমিডিয়েটলি ব্যবস্থা নেব যদি 2-1 দিনের মধ্যে দামটা না কমে। চিনি আমরা একটা ফিক্স আপ করে দিয়েছি, তারপরেও বাজারে সেটার প্রভাব এখনও পড়েনি। আমরা চেষ্টা করছি যে যেন যে দাম ঠিক করে দেওয়া হয়েছে মন্ত্রণালয় থেকে সেই দামটা অ্যাচিভ করা যায়। ভোক্তা অধিকার কাজ করছে, হয়তো আশা করছি যে কিছু ইমপ্রুভ করবে। গাড়ি না চালালেও মাঝে মাঝে স্টার্ট দিতে হয়। বিএনপির আন্দোলনের কর্মসূচিও সেরকম হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রামে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফর নিয়ে বিএনপি নেতারা মিথ্যাচার করছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, রিজভী সাহেব সহ বিএনপির নেতারা বিশ্বময় যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার যে গ্রহণযোগ্যতা বা তার প্রতি বিশ্ব নেতৃবৃন্দের বা বিশ্ব অঙ্গনের যে আস্থা, সেটি বুঝতে ব্যর্থ হয়েছে। 16ই মে জাতিসংঘে দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ হিসাবে তার যে কমিউনিটি ক্লিনিক, সেটির জন্য জাতিসংঘ মাননীয় প্রধানমন্ত্রীকে প্রস্তাব এনে ধন্যবাদ জানিয়েছে এবং সেই প্রস্তাবের সাথে বাংলাদেশের সাথে কো-স্পন্সর হয়েছে 71টি দেশ। এরপরে কেউ কি বলা উচিত যে জননেত্রী শেখ হাসিনা বা সরকারের গ্রহণযোগ্যতা বিশ্বময় কি আছে? এটি বলার কোনো প্রয়োজন নেই। আজকে শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেতা নয়, বিশ্ব নেতায় রূপান্তরিত হয়েছে। আর বিএনপির আন্দোলনের কর্মসূচি, ওই গাড়ি বসে গেলে ওটাকে মাঝে মধ্যে স্টার্ট দিতে হয়। বিএনপির আন্দোলনের কর্মসূচি হচ্ছে সেরকম। খুলনা ও রংপুরে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। আহত হয়েছে অন্তত 30 জন, আটক করা হয়েছে 10 জনকে। 10 দফা দাবিতে খুলনা প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ করে
বিএনপি পরে মিছিল বের করতে গেলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। এতে ২০ জন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি বিএনপির। এ ঘটনায় পুলিশ ১০ জনকে আটক করেছে। রংপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ ঘিরে নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও হাতাহাতি হয়েছে। এতে ৩ পুলিশ ও বিএনপির ৭ নেতাকর্মী আহত হয়। দৃষ্টি দেওয়া যাক পাকিস্তানের দিকে। সেখানে ৩ মামলায় আগাম জামিন পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার লাহোরের সন্ত্রাসবাদ বিরোধী আদালত এই জামিন দেয়। এদিকে সহিংসতার মামলার আসামিদের খুঁজতে ইমরানের বাসভবনে তল্লাশির প্রস্তুতি নিচ্ছে লাহোর পুলিশ। আশরাফ শুভর রিপোর্ট। দুর্নীতি মামলায় ৯ মে গ্রেপ্তার হন ইমরান খান। এরপর থেকে বিক্ষোভ সহিংসতা ছড়িয়ে পড়ে পাকিস্তান জুড়ে। হামলা চালানো হয় সেনা সদর দপ্তর, সেনানিবাস সহ বেশ কিছু স্থাপনায়। হতাহত হয় অনেকে। ১২ মে ইমরান জামিনে মুক্তি পেলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। দেশ জুড়ে এই সহিংসতার ঘটনায় ইমরান সহ কয়েকশো পিটিআই নেতাকে আসামি করে মামলা হয়। মামলার আসামিদের ইমরান তার বাসভবনে লুকিয়ে রেখেছে বলে অভিযোগ তোলে পুলিশ। সেই আসামিদের খুঁজতে ইমরানের লাহোরের জামান পার্কের বাসভবনে তল্লাশির কথা জানায় লাহোরের পুলিশ। এই অভিযানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রায় ৪০০ পুলিশের। ইমরানের সম্মতিতেই তল্লাশি চালানো হবে। সেই লক্ষ্যে ইমরানের সাথে আলোচনার জন্য লাহোরের পুলিশ কমিশনারের নেতৃত্বে একটি প্রতিনিধি দলও পাঠানো হচ্ছে। এর আগে বৃহস্পতিবার বাসভবন ঘেরাও করে রাখায় ফের গ্রেপ্তারের আশঙ্কা প্রকাশ করে ইমরান খান। এরই মধ্যে তার বাসভবনের আশপাশ থেকে সাবেক গভর্নর সহ পিটিআই এর ১৪ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ৯ মে গ্রেপ্তারের পর পাকিস্তান জুড়ে বিক্ষোভ সংঘর্ষের ৩ মামলায় আগাম জামিন পেয়েছেন ইমরান খান। অন্যদিকে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানবাধিকার রক্ষায় পাকিস্তানকে চাপ দিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকনকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের ৬৬ জন আইন প্রণেতা। আশরাফ শুভ, ২১ টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। ১৩ ফাটলে শক্তিশালী ভূমিকম্প ঝুঁকিতে ঢাকা। ২১ লাখ ভবন পরীক্ষার উদ্যোগ নিয়েছে রাজুক। ভুল জন্ম নিবন্ধন সনদে ভোগান্তি, শোধরাতে ঘুরতে হচ্ছে মাসের পর মাস। আমন্ত্রণ আবারও সন্ধ্যা ৭টার ২১-এর সংবাদে। তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পের পর নড়ে বসেছে ঢাকা। বিদ্যমান ১৩টি ফাটল ভাবিয়ে তুলেছে নগরবিদদের। তবে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত হওয়ার পরও তা ভেঙে না ফেলায় জানমালের অধিক ক্ষতির আশঙ্কায় সংশ্লিষ্টরা। ২১ স্পেশালে ভূমিকম্পের ঝুঁকি নিয়ে আহমদ বাবুর প্রতিবেদন, আজ প্রথম পর্ব। সিলেট শ্রীমঙ্গলের ফাটল রেখা থেকে ১৯১৮ সালে সংঘটিত ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। শ্রীমঙ্গলের মতো ঢাকার দোহার ও গাজীপুরের জয়দেবপুর সহ আরও কয়েকটি স্থানে দেখা দিয়েছে ১৩টি ফাটল। বিশেষজ্ঞরা বলছেন, এসব ফাটল রেখা থেকে যে কোনো সময় মাঝারি বা শক্তিশালী ভূমিকম্প হতে পারে। ৬ থেকে ৭ মাত্রার ভূমিকম্প হতে পারে। এরকম প্রায় ১৩টি ফাটল রেখা আমরা দেশের মধ্যেই আমরা সেগুলোকে চিহ্নিত করেছি। রাখাইন থেকে সিলেট হয়ে আসাম পর্যন্ত ডাউকি ও ইস্টার্ন বাউন্ডারি ফল রয়েছে। সেখানকার কম্পনেও বড় ক্ষতি হতে পারে। রাখাইন অঞ্চল থেকে একদম আসাম পর্যন্ত বিস্তৃত বাংলাদেশের পূর্বাংশে, আর ডাউকি ফল্ট বাংলাদেশের উত্তর পূর্বাংশে অবস্থিত। এই দুটো ফল্টে বস্তুত অর্থে সবচেয়ে বড় ধরনের ভূমিকম্প সৃষ্টি করতে পারে, এবং এগুলো থেকে যদি ভূমিকম্প হয় সেটি ৭ মাত্রার উপরে, কোথাও কখনো কখনো সেটি ৮ মাত্রার উপরেও হতে পারে। মহানগরী ঢাকার ভবন ব্যবস্থাপনা নিয়ে কাজ করা রাজুকের প্রধান প্রকৌশলী বলছেন, অনেক সময় অতিবাহিত হয়েছে। এখন তৃতীয় পক্ষের মাধ্যমে রাজধানীর ২১ লাখ ভবন পরীক্ষা করার উদ্যোগ নেওয়া হয়েছে। নগর উন্নয়ন কমিটি কর্তৃক একটা কমিটি গঠন করা হয়েছে কিভাবে থার্ড পার্টি অন্তর্ভুক্তকরণ করা যায়। স্ট্রাকচারালি ঝুঁকিপূর্ণ এই ভবনগুলো আমরা পরীক্ষা করব, এবং পরীক্ষার পর আমরা সিদ্ধান্ত নিব যে এটা
রেট্রোফিটিং করতে হবে নাকি এটা ভেঙে ফেলতে হবে। ভবন নির্মাণ বিধিমালা কঠোর হয়েছে, জোর দেওয়া হয়েছে নজরদারিতে, বললেন রাজুক চেয়ারম্যান। নতুন বিল্ডিংগুলি যাতে ঝুঁকিপূর্ণ আর না হয়, এজন্য যেটা করছি যে আগে তো শুধু আর্কিটেকচারাল প্ল্যান আমরা নিতাম, এখন সাথে স্ট্রাকচারাল প্ল্যান, ইলেকট্রিক্যাল প্ল্যান, প্লাম্বিং প্ল্যান, ফায়ার প্ল্যান সব নেব। যারা প্ল্যান তৈরি করবে সমাপ্তি পর্যন্ত সুপারভাইজ করবে এবং সুপারভাইজ করে যথাযথ বিধিবিধান পালন করে মানসম্পন্নভাবে এটা কনস্ট্রাক্ট করা হয়েছে বিল্ডিংটা, সেই মর্মে সার্টিফিকেট জুন মাসের 1 তারিখ থেকেই করব। ক্ষয়ক্ষতি কমাতে রাজুকের নেওয়া উদ্যোগগুলো কিছুটা হলেও স্বস্তিদায়ক দাবি করেন তিনি। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। বর্ষার আগেই যমুনার তীব্র ভাঙনে দিশেহারা টাঙ্গাইলের 4 উপজেলার বাসিন্দারা। বেশি ক্ষতির মুখে নাগরপুর উপজেলার অর্ধশতাধিক গ্রাম। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব অনেক পরিবার। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। এভাবেই ভাঙছে ফসলি জমি, বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা। চরম বিপাকে নদীপাড়ের বাসিন্দারা। সদর, কালিহাতী ও ভুয়াপুর উপজেলার বিভিন্ন স্থানেও ভাঙন দেখা দিয়েছে। সবচেয়ে তীব্র ভাঙন নাগরপুর উপজেলার দুবরিয়া, সলিমাবাদ, দত্তিউর ও ভাড়া ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামে। পূর্বপুরুষের ঐতিহ্যবাহী বলরামপুর আজকে নদীর গর্ভে চলে যাচ্ছে। নদীগুলো অনেকদিন যাবৎ ভাঙছে, এখনো ভাঙতে আছে। আমাদের ভিটা ছেড়ে আমরা অন্য জায়গায় অসহায় হয়ে চলে যাচ্ছি। আমরা এত অসহায় পড়ছি যা বলার বাইরে, বুঝছেন? কার কাছে কি বলবো? কিভাবে আসাও, কিভাবে কি করছাও, কোনোদিন আমাকে জিজ্ঞেস করে নাই। যমুনার করাল গ্রাসে যে কোনো সময় বিলীন হতে পারে বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। পড়াশোনা বন্ধের শঙ্কায় শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিরাও। যেখানে প্রতিদিন উপস্থিত ছিল 200, সেখানে আমাদের শিক্ষার্থী উপস্থিত 40-50 এরকম। বাকি শিক্ষার্থীগুলো তারা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। অফিসে যারা গেছিল যৌথভাবে যাওয়ার পরে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে, স্কুল সরিয়ে অন্যত্র হয়তো একটা শ্রাবত অস্থায়ী একটা স্কুল করে দিবে। ভাঙন প্রতিরোধে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। সরকারি বিদ্যালয়ের পাশাপাশি অন্যান্য অনেক জনবসতি ঘরবাড়ি রয়েছে, সেগুলি অসময়ে যে যমুনা নদীর ভাঙনের এটি কবলে পড়ছে এবং ইতিমধ্যে আমরা আমাদের উপজেলা শিক্ষা অফিসার সহ সংশ্লিষ্ট সকলকে নিয়ে এটি সরেজমিন পরিদর্শন করেছে। ভাঙন রোধে নদী পাড়ে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। সমর ইসলাম, 21 টেলিভিশন। দেশের 8 বিভাগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। পূর্বাভাস বলছে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আগামী 3 দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে পূর্বাভাসে। গভীর সাগরে মাছের উৎপাদন ও প্রজনন বাড়াতে মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইলিশ সহ সব ধরনের মাছ শিকারে 65 দিনের নিষেধাজ্ঞা। এ সময় জেলেদের 86 কেজি করে চাল দেয়া হবে। তবে জেলেরা বলছে নিষেধাজ্ঞা আর বৈরী আবহাওয়ায় নাকাল তারা। এক টানা মাছ ধরা বন্ধ থাকলে পরিবার পরিজন নিয়ে দুর্বিষহ দিন কাটাতে হবে। ঘূর্ণিঝড় মোখার পরও সাগরে প্রত্যাশা অনুযায়ী মাছ পাওয়া যায়নি। তাই নিষেধাজ্ঞার সময়সীমা কমানো সহ পার্শ্ববর্তী দেশের জেলেরা যাতে বাংলাদেশ সমুদ্রসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করতে না পারে সেজন্য নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ডিম ছাড়তে শুরু করেছে মা মাছ। তবে এখনও তা পরিমাণে খুবই কম। গতকাল ও আজ হালদার নয়াহাট এলাকার কয়েকটি পয়েন্টে নমুনা ডিম সংগ্রহ করে স্থানীয়রা। মেঘের গর্জনের পাশাপাশি পাহাড়ি ঢল হালদায় প্রবেশ করলে মা মাছ পুরোদমে ডিম দেবে বলে আশা করছেন সংগ্রহকারীরা। হালদা থেকে সংগৃহীত মাছের উৎপাদিত রেণু ও পোনার চাহিদা রয়েছে দেশ জুড়ে। আমাদের নিয়মিত আয়োজন জনদুর্ভোগ।
জন্ম নিবন্ধন সনদের ভুল শোধরাতে মাসের পর মাস ঘুরছেন সাধারণ মানুষ। হবে এই আশাতেই কারো কেটে গেছে বছরের পর বছর। তথ্য বিভ্রাটে পদে পদে ভোগান্তিতে মানুষ। ইয়াকুব লিটুর ছবিতে আরও জানাচ্ছেন অখিল পোদ্দার। ভুল হয়েছে জন্ম সনদ, আর তা ঠিক করতেই দিনের পর দিন ধর্ণা অফিসে অফিসে। আমার নাম ছিল সামিরুল্লাহ বাবুল, কিন্তু আমার নামের আগে দিয়েছে সামিরুল্লাহ বেগম। এই বেগমটা কাটার জন্য আমাকে ১.৫ বছর করতে হয়েছে। জন্ম সনদে নাম কিংবা ঠিকানা ভুলের তালিকায় আছেন বিভিন্ন শ্রেণী, পেশা আর বয়সের মানুষ। এই ভুলের কারণে প্রশাসনিক ও সামাজিক বহুবিধ কাজে ভোগান্তির শিকার হচ্ছেন তারা। অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন কেউ কেউ। আমি জন্ম নিবন্ধন করতে দিয়েছিলাম, তো ওইখান থেকে বলতেছে যে আপনার নামে অলরেডি একজনের জন্ম নিবন্ধন করা আছে। সকল কাগজপত্রে আমার সাল ঠিক আছে 2005, কিন্তু অনলাইনে গিয়ে দেখি 2006 দেওয়া। মায়ের নাম দেয় নাই, বাপের নাম ভুল করে রাখছে, জন্ম তারিখও ভুল করে রাখছে। এখন আমি সংশোধনের জন্য জন্ম তারিখ সংশোধন ওনারা নোটিশ দিয়া বন্ধ করে রাখছে। পরে আমি উপর থেকে ফোন টোন করাই, তারপরে ঠিক করছি। গ্রামের চেয়ে রাজধানীর 2 সিটি কর্পোরেশনে ভুলের তালিকা সবচেয়ে বেশি। এজন্য খোদ কর্পোরেশন কর্মকর্তাদেরই দোষ দিলেন কাউন্সিলররা। এখন একটা জন্ম নিবন্ধন আজকে যাবে, গিয়ে জমা দিবে, বলবে পরশুদিন আসেন। পরশুদিন গেলে হয় নাই, তারপরে ওনার যেতে হয়, ওখানে ভাড়া লাগতেছে, তারপরে ওনাকে আবার কিছু খুশি করাইতে হয়, খুশিটা দিতে হয়। তো এগুলো তো আমরা মাইনে নিতে পারি না। প্রতিটা ওয়ার্ডে একজন বসুক, পয়সা দিয়ে দেব, তৈরি হয়রানির শিকার হবে না। সিটি কর্পোরেশন বলছে দুর্ভোগ বন্ধে চেষ্টার কমতি নেই। এই সেবা পৌঁছে দেওয়ার কার্যক্রমটা আরও কীভাবে সহজ করা যায় সেই লক্ষ্যে সবাই মিলে কাজ করছে। ভুক্তভোগীদের অভিযোগ, কখনো কখনো ইচ্ছে করেও ভুল করা হয়েছে তাদের জন্ম সনদে। দেশের বাইরে আছেন এমন ব্যক্তিদেরও এনতার অভিযোগ এ ব্যাপারে। আমার অনলাইনে যে সময় আসছে তখন দেখতেছি আমার যে 9 এক বছর বেশি। বাংলাদেশ ব্যতীত অন্য কোথাও থেকে এটা সংশোধন করা যাবে না, কিন্তু তারপরেও আমাকে এটা সংশোধনের জন্য রোমে যেতে হবে। রোমে যাওয়ার পরে এটা আমার বাংলাদেশে আসবে, বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ দিলে তারপরে এটা হচ্ছে কি আপনার সংশোধন হবে। তাহলে আমি কেন রোমে যাব? জন্ম নিবন্ধনের তথ্য সংশোধন করতে গিয়ে বছরের পর বছর যেভাবে মানুষকে ঘুরতে হচ্ছে, তাতে তাদের মনে হয়েছে জন্মই বুঝি আজন্মের পাপ। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। সব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার, আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনা, পঞ্চগড়ে চিয়া সিড চাষ করে লাভবান কৃষক। ইতালিতে বন্যায় 13 জনের প্রাণহানি, ভূমিধস ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা। আমন্ত্রণ আবার সন্ধ্যা 7:21 সংবাদে। দক্ষিণ আমেরিকার জনপ্রিয় শস্য চিয়া সিড চাষ হচ্ছে পঞ্চগড়ে। উৎপাদন খরচ ও পরিশ্রম কম হওয়ায় চাষে ঝুঁকছেন কৃষকরা। পুদিনা পরিবারের পুষ্টি ও ঔষধি গুণ সমৃদ্ধ এই সুপারফুড ঘিরে প্রান্তিক এ জেলার কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে। পঞ্চগড় প্রতিনিধির তথ্যচিত্রে মাসুম আলিসার রিপোর্ট। পঞ্চগড় সদরের গরিনাবাড়ি ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম চারখুড়া। এই গ্রামের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আমিনুর রহমান বিদেশি সুপারফুড চাষ করে সাড়া ফেলেছেন। ইউটিউব দেখে পুষ্টি ও ঔষধি গুণ সমৃদ্ধ চিয়া সিড নিয়মিত খাওয়া শুরু করেন তিনি। উপকার পাওয়ার পর 2022 সালে বীজ সংগ্রহ করে 1 বিঘা জমিতে চিয়া সিড চাষ করেন। অন্য ফসলের তুলনায় 6-7 গুণ বেশি লাভ পাওয়ায় এবার 9 বিঘা জমিতে বাণিজ্যিকভাবে বিভিন্ন রঙের চিয়া সিড চাষ করেছেন তিনি। প্রতি বিঘা জমিতে 1 লাখ টাকা মুনাফা পাওয়ার প্রত্যাশা করছেন এই কৃষি উদ্যোক্তা। এটা একটা সুপারফুড, এটার পুষ্টিগুণ অনেক, এবং এটার বাজার মূল্য আমি মিডিয়াতে যা দেখেছি যে 1500-1600 টাকা কেজি বা 50-60 হাজার টাকা প্রতি মনের দাম। আমিনুরের সফলতা দেখে ওই এলাকার অনেকে ঝুঁকছেন বিদেশি এই শস্য দানা চাষে। আমরা যেভাবে অন্যান্য ফসল ফলাই এভাবে এটা ফলানো যায়,
আর এটার মেয়াদকাল হচ্ছে আপনার 110 দিন। প্রতি বিঘা জমিতে চিয়া সিড চাষাবাদ করতে খরচ হয় 8 থেকে 10,000 টাকা, আর বীজ বপনের 120 দিনের মধ্যে প্রতি বিঘায় চিয়া সিড উৎপাদন হয় 120 থেকে 130 কেজি। এই আবাদগুলো যদি অন্যান্য আবাদের সাথে করতে পারি তাহলে আমাদের অর্থনীতিতে অনেক বড় একটি ভূমিকা রাখবে। দাম বেশি হলেও চাহিদা বাড়ছে চিয়া সিডের, তবে স্থানীয়ভাবে উৎপাদন বাড়লে দাম কমে আসবে বলে আশা করছেন ক্রেতা বিক্রেতারা। যেহেতু এটা আমাদের জেলা এখন উৎপাদন হচ্ছে, তাহলে আমরা একবার আমাদের হাতে লাগালে যে প্রাইসটা, যে মূল্যটা, সেভাবে কিন্তু কিনতে পারবো। এটা আমাদের এটা যদি আমদানি বাড়ে যায় এবং উৎপাদন বাড়ে যায় তাহলে দাম আরো কিছু কম হতে পারে। পঞ্চগড়ের কৃষিতে চিয়া সিড নতুন মাত্রা যোগ করেছে বলে জানান কৃষি কর্মকর্তা। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, যেটাকে আমরা ALA বলি, হ্যাঁ, আর প্রাণী সোর্সে আমরা DHA PA পাই। তো এই যে এগুলা আমরা হোল সিড হিসেবে আমরা গ্রহণ করি। পঞ্চগড়ের মাটি, আবহাওয়া ও জলবায়ু চিয়া সিড চাষের জন্য উপযোগী। মাসুম আলিসা, 21 টেলিভিশন। ব্যবসা বাণিজ্যের সংবাদ। সপ্তাহের ব্যবধানে হিলিতে শুকনো মরিচের দাম কমেছে কেজিতে 40 থেকে 60 টাকা। এক সপ্তাহ আগে 420 টাকা দরে বিক্রি হলেও এখন তা কমে 360 থেকে 380 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানান, মৌসুম শেষ হওয়ায় বাজারে বগুড়া ও গাইবান্ধা অঞ্চলের শুকনো মরিচের সরবরাহ কমে এসেছিল। চাহিদার তুলনায় সরবরাহ কমায় দাম ঊর্ধ্বমুখী হয়েছিল। কদিন আগে পঞ্চগড়ের বিন্দু জাতের শুকনো মরিচ বাজারে আসতে শুরু করায় দাম কমেছে। শেষ করব অমর একুশের সঙ্গীত রচয়িতা আব্দুল গাফফার চৌধুরীর মৃত্যুদিনের খবর দিয়ে। মৃত্যুর পরও অমলিন আব্দুল গাফফার চৌধুরী। আজকের দিনে লন্ডনের একটি হাসপাতালে মারা গিয়েছিলেন জনপ্রিয় লেখক ও সাংবাদিক গাফফার চৌধুরী। প্রথম প্রয়াণবার্ষিকীতে মৃত্যুঞ্জয়ী এই বরেণ্যকে স্মরণ করেছেন অখিল পোদ্দার। জীবন সাহান্যের বেশ কটি বছর বাবার সঙ্গে ছায়ার মতো ছিলেন মেয়ে বিনিতা চৌধুরী। অসুস্থ বাবাকে রেখেই একদিন হঠাৎ মৃত্যু হয় আদরের মেয়েটির। কন্যা হারানোর শোক খুব বেশি নিস্তেজ করে ফেলেছিল এদেশের সংগ্রাম স্বাধীনতায় জ্বলে ওঠা সাংবাদিক গাফফার চৌধুরীকে। মৃত্যুর আগে মেয়েকে সমর্পণ করা এই গানই ছিল বর্ষিয়ান জীবনের শেষ তর্পণ। বিনিতা বিনু মাগো চলে গেলে ভাবলে না গো, মাহারা সন্তান তোমার বাঁচি কিভাবে। 1974 সাল থেকে ব্রিটেনে বাস করা আব্দুল গাফফার চৌধুরী স্বপ্ন দেখতেন অসাম্প্রদায়িক বাংলাদেশের। এদেশের সাংস্কৃতিক আন্দোলন আর ঐতিহ্য রক্ষায় তাঁর ভূমিকা ছিল সর্বব্যাপী। ভাষা আন্দোলনের শক্তি সঞ্চারী গান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি, আজও অবিনশ্বর সার্বজনীন। অতঃপর 52 থেকে 71 যখনই বাংলা কিংবা বাংলার মানুষ হয়েছে আক্রান্ত, তখনই গাফফার চৌধুরীর চিরঞ্জীব কলাম কিংবা কবিতা মশালের মতো পথ দেখিয়েছে। এই কলম যুদ্ধে নামতে গিয়ে বহু বন্ধু হারিয়েছি। আমাদের দেশে মুশকিল হচ্ছে, আমি তোমার বিরুদ্ধে বা তোমার কোনো বক্তব্যের বিরুদ্ধে কিছু লিখলাম, তুমি তার জবাব না দিয়ে বললে আরে অপরিচিত টাকা পেয়ে লেখে, কিংবা মৃত লোকের কে সাক্ষী মেনে লেখে। কিন্তু আমি মৃত লোককে সাক্ষী মেনে লিখি বা অর্থ পেয়েই লিখে থাকি, আমি যে বক্তব্যটা রেখেছি তার প্রতিবাদ খুব কম হয়। আজীবন তিমির বিনাশী এই বুদ্ধিজীবী নিজ গুণে প্রতিটি মানুষের কাছে প্রথিতযশা। তার কাজই তাকে অনন্তকাল বাঁচিয়ে রাখবে। জয়তু আব্দুল গাফফার চৌধুরী। অখিল পোদ্দার, 21শে টেলিভিশন, ঢাকা। এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে আলেমদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান, হজ কার্যক্রমের উদ্বোধন। উন্নয়নের নামে প্রতারণার শিকার গাজীপুর নগরবাসী, অনিয়ম দুর্নীতিতে কাজ শেষ হয়নি অনেক প্রকল্পের।
পেঁয়াজের ঝাঁজ বাড়ছেই, আদা রসুনের বাজারও চড়া, দাম না কমালে আমদানির হুঁশিয়ারি বাণিজ্য মন্ত্রীর। বিএনপির আন্দোলন অচল গাড়ির মতো, মন্তব্য আওয়ামী লীগের। খুলনা ও রংপুরে বিক্ষোভ সমাবেশে সংঘর্ষ। 3 মামলায় আগাম জামিন পেলেন ইমরান খান, বাসভবনে তল্লাশি চালাতে যাচ্ছে 400 পুলিশ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।